এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক টার্ম টু এক্সামের জন্য ফিজিক্সের উপর যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে তারই আলোচনা আনসার সহযোগে করা হয়েছে। তবে এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ইম্পর্ট্যান্ট, কেননা এই মডেল কোয়েশ্চেন পেপার অনুসারেই তোমাদের ফাইনাল এক্সাম বা টার্ম টু এক্সামের কোয়েশ্চেন করা হবে। তাই এবার খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং সাথে সাথে প্রশ্ন ও আনসার খাতায় উঠিয়ে নেবে। এবার আমরা দেখে নিচ্ছি মডেল কোয়েশ্চনটা কি দিয়েছিল। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া মডেল কোয়েশ্চেন পেপার। তোমাদের তো জানাই আছে যে ফিজিক্সের উপর 13 মার্কস থাকে, 1 মার্কের এমসিকিউ থাকে 4টা এবং 1 মার্কের শর্ট আনসার টাইপ থাকে 5টা এবং 2 মার্কের কোয়েশ্চেন থাকে 2টা। এবার আমরা কোয়েশ্চেনগুলিকে যদি একটু বড় করে দেখে নেই বা জুম করে নেই তাহলে দেখব এরকম দেখব। এই যে এটি হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, এখানে আমরা কোনটার আনসার কি হবে সেটা দেখে নিচ্ছি। প্রথম কোয়েশ্চনে কি বলেছে যে তড়িৎচালক বলের একক হলো। তড়িৎচালক বল মাপা হয় কোন একক দিয়া? এটা তোমাদের জানাই আছে। তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। আবারও বলছি, তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। আমি এই ফিজিক্সের উপর যে যে সাজেশন দিয়েছিলাম, সাজেশনে এই কোয়েশ্চেনগুলি অলরেডি আমি আগেই দিয়ে দিয়েছি। পরের কোয়েশ্চনে কি বলেছে? তাপমাত্রা এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর দৈর্ঘ্যের বৃদ্ধি করলে রোধের কি পরিবর্তন হবে? আবার বলছি, তাপমাত্রা ও পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর দৈর্ঘ্যের বৃদ্ধি করলে, অর্থাৎ সোজা কথায় তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধের কি পরিবর্তন হবে? আমরা জানি যে কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, সেই জন্য দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ কি হবে? রোধও বৃদ্ধি পাবে। সেই জন্য আনসার হবে 1 নম্বর। একটি দণ্ডচুম্বকের বাইরে বলরেখা, আমরা জানি কি দণ্ডচুম্বকের বাইরে বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে আনসার কি হবে? চুম্বকটির উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু থেকে শেষ হয়। অর্থাৎ দণ্ডচুম্বকের বাইরে বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। এটা হচ্ছে আনসার। পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চন অর্থাৎ 4 নম্বর কোয়েশ্চনে বলেছে যে কোন বর্তনীতে, অর্থাৎ কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি শনাক্ত করা যায় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো। আমরা জানি এম্পিয়ারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়, কিন্তু গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ, খুব ক্ষুদ্র তড়িৎ প্রবাহ বর্তনীতে আছে কি নাই তার উপস্থিতি নির্ণয় করা যায়। সেই জন্য এক্ষেত্রে আনসার হবে কি? গ্যালভানোমিটার। আনসার হলো গ্যালভানোমিটার। এর পরে কোয়েশ্চনে আমরা যাচ্ছি। পরের কোয়েশ্চনে অতি সংক্ষিপ্ত কোয়েশ্চন থাকবে 1 মার্কের 5টা, এটির আনসার লিখতে হবে। ওহমের সূত্রটি লিখো। তাহলে এর পরের কোয়েশ্চন কি? 1 কিলো ওয়াট ঘন্টা বলতে কি বুঝো? চুম্বক আবেশ বলতে কি বুঝো? ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লিখো। তড়িৎবাহী তারের নিকটে একটি চুম্বক শলাকা আনলে কি হবে? এবার আমরা প্রশ্ন এবং আনসার একটা একটা করে দেখে নিচ্ছি। এবার কি দেখবো? প্রথমে আমরা দেখে নিচ্ছি ওহমের সূত্রটি লিখো। ওহমের সূত্রটি এই হচ্ছে ওহমের সূত্র। বলছে যে তাপমাত্রা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। আমি সাজেশনে এটি আনসার সহ দিয়েছি। পরের কোয়েশ্চেন কি বলেছে তারা? পরের কোয়েশ্চেন বলছে 1 কিলো ওয়াট ঘন্টা, মানে 6 নম্বর কোয়েশ্চেন যেটা দিয়েছে। 1 কিলো ওয়াট ঘন্টা হচ্ছে 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র বা তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 কিলো ওয়াট ঘন্টা বলে। আবার বলছি, 1 কিলো ওয়াট ঘন্টা ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র বা তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চালালে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলে 1 কিলো ওয়াট ঘন্টা। এরপরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7 কি বলেছে? চৌম্বক আবেশ কি? এটা দিয়েছে 7 নম্বর কোয়েশ্চনে। কি দিয়েছে দেখে নিচ্ছি। 7 নম্বর কোয়েশ্চনে দিয়েছে চৌম্বক আবেশ বলতে কি বুঝো? তাহলে চৌম্বক আবেশ হচ্ছে, চৌম্বক আবেশ হচ্ছে কোনো চৌম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। দেখবা একটা চুম্বকের কাছে যদি একটা লোহা রাখা দাও, কিছুদিন কিছুদিন পরে দেখবা ওই লোহাটাই
আবার আরেকটা লোহাকে আকর্ষণ করে, অর্থাৎ ওই লোহাটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়েছে, এটাকেই বলা হয় চুম্বক আবেশ। পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চনে বলেছে যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। এটাও আমি সাজেশনে দিয়েছি আগে থেকেই। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম হচ্ছে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। আবার বলছি, বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করবে? তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বা তারের বিক্ষেপের দিক নির্দেশ করবে। পরে কোয়েশ্চন, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 9। কোয়েশ্চন নাম্বার 9 এ কি বলেছে? একটি তড়িৎবাহী তারের নিকটে একটি চৌম্বক শলাকা আনলে কি ঘটবে? একটা তড়িৎবাহী তারের কাছে যদি একটা চুম্বক শলাকা আনা হয়, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে বলেছে একটি তড়িৎবাহী তারের নিকটে বা কাছাকাছি একটি চুম্বক শলাকাকে আনলে শলাকাটি বিক্ষিপ্ত হয়। একটা তড়িৎ আছে এমন কোনো তারের কাছে যদি একটা চুম্বক শলাকা আনো, শলাকাটি বিক্ষিপ্ত হয়, কারণ তড়িৎবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই জন্য তড়িৎবাহী তারের নিকটে একটি চুম্বক শলাকা আনলে শলাকাটি কি হবে? শলাকাটি বিক্ষিপ্ত হবে। এবার পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চন হলো এখানে ব্রড কোয়েশ্চন, মানে 2 মার্কের কোয়েশ্চন। এই 2 মার্কের কোয়েশ্চনে কি দিয়েছে? 10 নম্বর কোয়েশ্চনটা বলছে যে 20 ওহম রোধের একটি ইলেকট্রিক ইস্ত্রির প্রবাহ মাত্রা 5 এম্পিয়ার। আবার বলছি, 20 ওহম রোধের একটি ইস্ত্রি, তার মধ্যে প্রবাহ মাত্রা যাচ্ছে 5 এম্পিয়ার। 30 সেকেন্ড সময়ে কত তাপ উৎপন্ন হবে? এটা আমরা যে ইস্ত্রি, সেই ইস্ত্রির 20 ওহম রোধ এবং তার মধ্য দিয়া 5 এম্পিয়ার তড়িৎ যায়, এবং সেটা যদি 30 সেকেন্ড চালানো হয়, তবে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? আমরা জুলের সূত্র থেকে পাই H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আবার বলছি, জুলের সূত্র থেকে পাই H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখানে আই কত? আই হচ্ছে 5 এম্পিয়ার। আর আর কত? আর হচ্ছে রোধ। রোধ হচ্ছে কত? 20 ওহম। আর টি হচ্ছে সেকেন্ড, মানে সময়টা। এইবার এটা যদি এখানে পুট করে দিই, আই এর মানটা, এই আই পুট করে দিলাম, আর এর মানটা আরও পুট করে দিলাম, টি এর মানটা টি পুট করে দিলাম, এরপরে এগুলি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 15,000 জুল। পরে কোয়েশ্চন, আর এই 10 মার্কের যে কোয়েশ্চন, 10 নম্বরের যে কোয়েশ্চন আছে, তার সাথে একটা অর আছে, একটা অথবা আছে। এরকম ঠিক তোমার ফাইনাল এক্সামেও একটা অথবা থাকবে। এই কোয়েশ্চনে কি বলেছে? যে বৈদ্যুতিক টেস্টার, আমরা জানি বাড়িঘরে যে টেস্টার কারেন্ট আছে কিনা চেক করতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক টেস্টার এবং বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডুলিতে, মানে তার মধ্যে বৈদ্যুতিক ইস্ত্রির ভিতরে একটা কয়েল থাকবো, সেই কুণ্ডুলিতে বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতু ব্যবহার করা হয় না। তার কুণ্ডুলিতে বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতুর ব্যবহার করা হয় কেন? একটা জিনিস মনে রাখবা, বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতুর রোধাঙ্ক, সংকর ধাতুর কি বলেছে? সংকর ধাতুর রোধাঙ্ক বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি, এবং সংকর ধাতুর গলনাঙ্ক অনেক বেশি। তাই বেশি তাপ উৎপন্ন হলেও সেটা গলে যায় না বা পুড়ে যায় না। যদি বিশুদ্ধ ধাতু ব্যবহার করা হয়, তাহলে সেটা পুড়ে যাবে বা গলে যাবে। সেই জন্য বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতু ব্যবহার করা হয়। পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চনে বলেছে কোন সূত্রের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ পাওয়া যায়, সেই সূত্রটি লিখো। আমরা জানি আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুসারে। ডানহস্ত নিয়ম অনুসারে, যেহেতু একটু আগে আমরা দেখেছিলাম ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দিয়েছে, এখানে ডানহস্ত নিয়ম দিয়েছে। আমি একটা ভিডিও দিয়েছি ফ্লেমিং এর বামহস্ত এবং ডানহস্ত নিয়মকে কিভাবে মনে রাখতে হয় তার উপরে, সেটাও তোমরা দেখে নেবে। তাহলে কি বলেছে? কোন সূত্রের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ পাওয়া যায়? ফ্লেমিং এর ডানহস্ত নিয়মের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ পাওয়া যায়, এবং সেই সূত্রটি হলো ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের দিক বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহীর গতির দিক নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এবার তারা বলেছে এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, তাহলে মধ্যমা কি করে? মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। আশা করি যারা এই ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা করে নিয়েছ। এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও।